নমস্কার। সৌমেন সরকার বলছি। নমস্কার। আহ, আজকে আমাদের অতিথি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি যাকে বলে হাউস হোল্ড নেম, যারা বিতর্ক পছন্দ করেন, বাগ্মী পণ্ডিত এবং বিভিন্ন বিষয়ে যার অগাধ পড়াশোনা রয়েছে। তো আজকে শুরুতেই একটা কথা বলে রাখি যে আমরা তো 2006 থেকে 8 পর্যন্ত সিঙ্গুরের পর্বটা দেখেছি, যাদের সেরকম বয়স আছে। কিন্তু অনেকেই আছে যারা সিঙ্গুর ব্যাপারটা অতটা ঠিক জানেন না, বা যারা তরুণ অপেক্ষাকৃত তাদের পক্ষে সিঙ্গুরকে বোঝাটা একটু মুশকিল আছে। তা একজন হিস্ট্রি, মানে আমি বলবো যে বর্তমান সময়কার হিস্ট্রির একজন ন্যারেটর হিসাবে তন্ময় বাবু অত্যন্ত যোগ্য এবং সবার কাছে পরিচিত। কাজে তন্ময় ভট্টাচার্যকে আমি প্রথমেই একটুখানি রিকোয়েস্ট করে নেব যে আমার পলিটিক্সের ফ্যাক্টরটা দরকারই নেই, শুধু সিঙ্গুরটা কি করে শুরু হয়েছিল এবং আমরা কি পেতে পারতাম আর কি পেলাম না, এই ব্যাপারটা আমি ইন্টারাপ্ট করবো না, আপনি একটু বলতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন আমাদের দেশের মোট উৎপাদনের 24% হতো বাংলায়। অর্থাৎ প্রায় এক চতুর্থাংশ উৎপাদন ছিল বাংলার। এর কারণটা সহজেই অনুমেয়। ব্রিটিশদের রাজধানী ছিল প্রথমে কলকাতা। ব্রিটিশরা কলকাতা দিয়েই গোটা ভারত দখল করেছিল এবং স্বাভাবিকভাবেই প্রথম দিকের যা ব্রিটিশ বিনিয়োগ চট শিল্পে, লোহা ইস্পাত শিল্পে, বস্ত্র শিল্পে, এগুলো সব বাংলাকে কেন্দ্র করে ঘটেছিল। কিন্তু কালে কালে 1911-এ রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পরে এবং 1947-এ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আমাদের দেশ যে মিশ্র অর্থনীতির পথে যাওয়ার ঘোষণা করে, সেই মিশ্র অর্থনীতিতে যাওয়ার জন্য দেশ কতগুলো লক্ষ্য নির্ধারণ করে। তার ভিতর একটা ছিল মাসুল সমীকরণ নীতি। এই মাসুল সমীকরণ নীতির অর্থ ছিল হচ্ছে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে ভাড়া সমান হবে। অর্থাৎ পশ্চিমবাংলার রানীগঞ্জে উৎপাদিত আকরিক লোহা পশ্চিম বাংলারই ডায়মন্ড হারবারে নিয়ে যেতে যা খরচ হবে ফ্রেট, রানীগঞ্জে উৎপাদিত আকরিক লোহা গুজরাটে নিয়ে যেতেও তাই খরচ হবে। কিন্তু যে রাজ্যগুলোতে তুলো বেশি উৎপন্ন হয় সেই তুলো সেই রাজ্য থেকে, ধরুন তামিলনাড়ু থেকে, তা অন্ধ্রপ্রদেশে যেতে যা লাগবে আর তা পশ্চিম বাংলায় আসতে যা লাগবে সেটার ফ্রেড ঠিক করা হবে হচ্ছে ডিস্টেন্স ভিত্তিক। ফলে পশ্চিম বাংলায় সহজে এভেলেবেল যে কাঁচামাল, মূলত কয়লা লোহা, সেটা গোটা ভারতবর্ষে এক দরে সরবরাহ হতে থাকে, এক ফ্রেইটে। আর অন্য রাজ্য থেকে যা আমাদের এখানে শিল্পের জন্য প্রয়োজন তা অনেক বেশি পয়সা দিয়ে আমাদের কিনতে হয়। এর ফল হিসেবে যে কোনো শিল্পপতি তার বিনিয়োগের ক্ষেত্র হিসাবে পশ্চিমবাংলা আর প্রথম পছন্দ থাকে না। আস্তে আস্তে পছন্দের চরিত্র বদলাতে থাকে এবং কার্যত বিধান রায় এটা মেনে নিয়েছিলেন, আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, এবং এর ফল হিসাবে পশ্চিমবাংলা শিল্পে ধারাবাহিকভাবে পেছোতে থাকে। 1977-এ বামফ্রন্ট যখন আসে তখন পশ্চিমবাংলা গোটা দেশের শিল্প মানচিত্রে 17 নম্বর স্থানে চলে যায় এক থেকে। তখন পশ্চিমবাংলায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ ছিল 100 জনে 61 জন। এই পশ্চিমবাংলার হাল ধরে বামফ্রন্ট প্রথমে গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে ভূমি সংস্কার, বর্গা অপারেশন, পঞ্চায়েতি ব্যবস্থাকে দৃঢ় করে, শিক্ষার সুযোগ বাড়ায়, অজস্র প্রাইমারি স্কুল তৈরি হয়, প্রাইমারি স্কুল থেকে পাশ করবার পরে হাই স্কুলে পড়ার চাহিদায় হাই স্কুল তৈরি হয়,
বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে, একটার পর একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হতে থাকে, এবং সব মিলিয়ে পশ্চিমবাংলা শিল্পে পিছোতে থাকলেও বাকি দিনগুলোয় অগ্রসর হয়ে এমন একটা জায়গায় পৌঁছয় যে গোটা ভারতবর্ষের শিল্প বাণিজ্যের বাজার হিসেবে পশ্চিমবাংলা অগ্রসর হয়ে যায়, সামনের দিকে চলে আসে মানুষের ক্রয় ক্ষমতার নিরিখে। এই অবস্থায় 1990-91 সালে পশ্চিমবাংলার জন্য নতুন শিল্পনীতি তৈরির প্রয়োজন হয়, কারণ ওই সময় দিল্লির সরকার গ্লোবালাইজেশনের পরিপ্রেক্ষিতে মাসুল সমীকরণ নীতি এবং আরেকটা যেটা ছিল লাইসেন্স রাজ, পশ্চিমবাংলায় কেউ কোনো শিল্প তৈরি করতে চাইলে তার লাইসেন্স দিতে হতো দিল্লি থেকে। এবং অনেক ক্ষেত্রেই এমন হয়েছে তন্ময়বাবু, একটা যে, একটা 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 কথা বলে, আপনার মুখে মুখে একটু একটু আলো পড়লে ভালো হয়, একটু ডার্ক হয়ে গেছে যদি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, করে হ্যাঁ, নিচ্ছি আমি সেটা, হ্যাঁ, হুম। বা ফোনটা ধরে বলে দিত ইন্টারভিউ। একটু ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন ঠিক আছে। হ্যাঁ, 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 গুড। হুম, বলুন। আচ্ছা, এইবার যেটা হলো সেটা হচ্ছে যে দিল্লির সরকার পিভি নরসিমহা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে, মনমোহন সিং এর অর্থমন্ত্রীত্বে তারা এই মাসুল সমীকরণ নীতি এবং এই লাইসেন্স প্রথাটাকে বাতিল করে দেয়। ফলে পশ্চিমবাংলায় বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের এতদিন পর্যন্ত যে ফিতের বাঁধনগুলো কাটাতে হতো সেই সম্ভাবনা দূর হয়ে যায়। এই অবস্থায় জ্যোতি বসুর সরকার একটা নতুন শিল্পনীতি গ্রহণ করে, যেটা দীর্ঘ আলোচনার পরে 1994 সালে রাজ্যের ক্ষেত্রে গৃহীত হয়। এবং তারপরে লুক অ্যাট দ্য ইস্ট, পূর্ব ভারতের ক্ষেত্রে পশ্চিমবাংলার ভৌগোলিক অবস্থান সেটা বিবেচ্য হয়, এবং পশ্চিমবাংলায় যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয় তাতে পশ্চিমবাংলায় শিল্পে বিনিয়োগ যা তলানিতে পৌঁছেছিল তা বাড়তে থাকে। আজকের অনেকেরই জানা নেই সাম্প্রতিক সময়ের এসব শিল্প সম্মেলনের বিনিয়োগের কথা দেখে যে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ সরকারের সময় 15,175 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল, এবং তারই ফল হিসেবে ফিগারটা আরেকবার বলুন। 15,175। এখন তারই ফল হিসেবে হচ্ছে একটার পর একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়, এবং 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নির্বাচিত হওয়ার পরে প্রথম ঘোষণা হয় যে সিঙ্গুরে টাটারা মোটর গাড়ির কারখানা করবে। আলোচনা আরেকটু আগে থেকেই চলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটা প্রথম ঘোষিত হয়। এইবার সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা, বামফ্রন্ট সরকার যা চেয়েছিল সেটা হচ্ছে যে আধুনিক ভারী শিল্প, বুনিয়াদি শিল্প। এই টার্গেটেই হলদিয়ায় পেট্রোকেমিক্যালস তৈরি হয়েছিল, এই টার্গেটেই নয়াচড়ে আরেকটা পেট্রোকেমিক্যালসের প্রকল্প তৈরির জন্য ভাবনা হয়েছিল, এই টার্গেটেই শালবনীতে ইস্পাত শিল্প গড়ে তুলবার কথা হয়েছিল, এবং এই একই লক্ষ্যে আমাদের আইটি সেক্টর তৈরি হয়েছিল সেক্টর 5-এ, এবং এই একই লক্ষ্যে পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলায় একটা করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়, এবং সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা যা টাটারা করতে চেয়েছিলেন সেটা ছিল হচ্ছে এর ভিতর সবচাইতে সম্ভাবনাময় বিনিয়োগ। একটু 997 একর জমি একটু টাটাদেরকে দেওয়া একটু হয়েছিল। একটু একটু ইন্টারাপ্ট করব, কারণ আজকালকার ছেলেরাও তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে সব থেকে সম্ভাবনাময় শিল্প হিসেবে ন্যানো কেন মানে পরিগণিত হতো, কেন সব থেকে সম্ভাবনাময় শিল্প? না, ন্যানো বলে নয়, টাটাদের একটা অটোমোবাইল ও, কারখানা। ন্যানো তো টাটাদের গাড়ির, যে গাড়ি তৈরি করবে সেই গাড়ির ব্র্যান্ড, সেটার নাম ন্যানো না হয়ে কেন হতে পারত। ওকে, ওটা তো আর রাজ্য সরকার ঠিক করবে না, ওকে, ওটা টাটারা ঠিক করবে। ওকে, টাটারা যে গাড়িটা তৈরি করবে বলে এখানে ঠিক করেছিল তার নাম দিয়েছিল ন্যানো। ওকে, আর আমাদের কাছে পাওনা ছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রি। ওকে। এবং আমরা সবাই এটা জানি যে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি হলে
সেই অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রচুর অনুসারী বা অ্যাক্সেসরিজ শিল্প তৈরি হয়। এই যে অজস্র অ্যাক্সেসরিজ, এই অ্যাক্সেসরিজের মধ্য দিয়ে আজকাল মূল শিল্পে কর্মসংস্থানের সুযোগ খুব বেশি হয় না, বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারের কারণে, সকলেই এটা বোঝেন। আর এখন তো আবার এআই এসে গেছে, ডিপসেক এসে গেছে। সুতরাং এই যে সেই সময়, যে সময়ের কথা আমি বলছি 2006-07 সাল, সেই সময় টাটাদের এই অটোমোবাইল কারখানা এবং তার অ্যাক্সেসরিজ, এই সমস্ত কিছু মিলে, এবং কোয়াইট ন্যাচারালি হচ্ছে তার সঙ্গে আরো অনেক কিছু যুক্ত হয়ে যাবে। অর্থাৎ গাড়ি যদি নতুন বেরোয় বাজারে সস্তায়, টাটারা প্রথমে বলেছিল 1 লক্ষ টাকা দামে গাড়ি দেবে। যদি সেই দামে গাড়ি দিতে পারতো, তাহলে পরে বাঙালি মধ্যবিত্তের একটা বড় অংশ সেই গাড়ির গ্রাহক হতেন। এবার গাড়ি চালালে ড্রাইভার লাগবে, গাড়ি চালালে পেট্রোলের ব্যবহার বাড়বে, ডিজেলের ব্যবহার বাড়বে, গাড়ি চালালে গাড়ি রিপেয়ারিং সেন্টার বাড়বে, টায়ারের ব্যবহার বাড়বে, টিউবের ব্যবহার বাড়বে। অর্থাৎ এই অজস্রভাবে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হয়েছিল, সেই সব মিলে কম বেশি 2 লক্ষের কাছাকাছি কর্মসংস্থান একটা অটোমোবাইল কারখানা টাটাদের বাংলায় তৈরি করে দিতে পারে। এটাই ছিল সেই সময়ের বিশ্লেষকদের, গবেষকদের অভিমত। এবং সেই কারখানার জন্য টাটাদেরকে 997 একর জমি সিঙ্গুরে দেওয়া হয়েছিল। এই প্রশ্ন এসেছিল, সিঙ্গুরে কেন, আর কি জায়গা নেই? সিঙ্গুরে কেন, তার কারণ ছিল হচ্ছে এইটা, যে যিনি তার কারখানা তৈরি করবেন তিনি খুব স্বাভাবিকভাবেই উপযুক্ত যোগাযোগের জায়গা চাইবেন। সিঙ্গুর এয়ারপোর্ট থেকে খুব দূর না, সিঙ্গুর মূল রেল স্টেশন থেকে, রেল লাইন থেকে খুব দূর না। সিঙ্গুরের কাছ দিয়ে, বুকের উপর দিয়ে ততদিনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেছে। ফলে সবটা মিলিয়ে সিঙ্গুর ছিল হচ্ছে টাটাদের পছন্দ। আরো একটা দুটো জায়গা দেখানো হয়েছিল, কিন্তু সিঙ্গুরই টাটারা ঠিক করেন। এবং তারপরে ওখানকার কৃষকদের সঙ্গে কথা বলে বেশিরভাগ কৃষকের সম্মতিতে, 84 ভাগ কৃষক সম্ভবত সম্মতি দিয়েছিলেন, সম্ভবত 5 কিংবা 6 ভাগ কৃষক সম্মতি দেননি, আর বাকিটা সম্ভবত লিটিগেশনের কেস ছিল। আমি তথ্যটা নিয়ে বসিনি, লিটিগেশনের কেস ছিল। অর্থাৎ অনেকেরও আছে জমি, এখানে ফাঁকা জমি পড়ে আছে, সেই জমির মালিক হয়তো এখন দিল্লিতে থাকেন, বোম্বেতে থাকেন, তার এক ভাই আবার সেই জমির মালিকানা দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি, যেভাবে জমি লিটিগেশন হয়। তো এই অবস্থায় সেই জমি অধিগ্রহণ করে সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা নির্মাণের কাজ চলে, এবং কাজ অনেকটা এগিয়ে যায়। টাটাদের কারখানা প্রায় 85% নির্মিত হয়ে যায়। ইতিমধ্যে সেই সময় আমাদের রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে অনিচ্ছুক কৃষকদের জমিতে হাত দেওয়া যাবে না, মোটর গাড়ি কারখানা হতে দেব না, বাই বাই টাটা, বিদায় টাটা ইত্যাদি অনেক স্লোগান সেই সময় ওঠে। এবং টাটারা দৃঢ় ছিল কারখানা তৈরি করবার জন্য। মমতা ব্যানার্জির নেতৃত্বে 26 দিন জাতীয় সড়ক অবরোধ করে ধর্ণা মঞ্চ চালানো হয়। মমতা ব্যানার্জি অনশনে বসেন ধর্মতলায়, এবং বামফ্রন্ট বিরোধী সমস্ত শক্তি সেই সময়, অর্থাৎ সেই সময়ের বিজেপি, দুঃখের হলো এটা সত্য, সেই সময় কংগ্রেস দল, সেই সময়ের অতি বাম, এবং সেই সময় আরেকটা জুটে ছিল মাওবাদী, কিষেনজির নেতৃত্বে, এসইউসি, পিডিএস, সমস্ত রাজনৈতিক শক্তি, তারা এই আন্দোলনকে মদত দেন। এবং এই কথা বলাটাও খুব একটা অত্যুক্তি হবে না যে বামফ্রন্টের ভেতরকার কোনো কোনো শক্তিরও প্রচ্ছন্ন সমর্থন এর পেছনে ছিল। আমার মনে হয় যে ওই ইতিহাস তাই জায়গাটাই, প্রমাণ করবে একদিন। ওই জায়গাটাই বোধহয় আরো বেশি ইম্পর্টেন্ট, যে বাইরের শত্রু তো বাইরের শত্রু, কিন্তু ভেতরের শত্রু তো আরো বেশি উম, খারাপ। হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন, এবং কার্যত হয়তো সেটা ঠিকও। কিন্তু সব মিলিয়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে অপসারণের চক্রান্তই ছিল সিঙ্গুরের কারখানা না হতে দেওয়া। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে তার কিছুদিন আগে
পুরুলিয়াতে অস্ত্র বর্ষণ হয়েছিল। আপনি খেয়াল করলে দেখবেন তার আগে নন্দীগ্রামকে কেন্দ্র করে মাওবাদীদের বিকাশ শুরু হয়েছিল। এই সবগুলো ঘটনা আজকে ইতিহাসের পর্যালোচনা করলে বোঝা যায় যে সেগুলো পরস্পর সম্পৃক্ত ছিল, কোনোটা বিচ্ছিন্ন ছিল না, কোনোটা আলাদা ছিল না। মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বামপন্থীদেরকে রাজনৈতিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। এটা প্রয়োজন ছিল কেন? এটা প্রয়োজন ছিল দুটো কারণে। এক, একথা সত্যি, যখন বামফ্রন্ট তৈরি হয়েছে তখন বামফ্রন্টের নির্মাতারা কেউ ভাবেননি যে অনির্দিষ্টকাল বামফ্রন্ট সরকার চলবে। মানুষের ভোটে 34 বছর সরকার চালানো যাবে, এটা বামফ্রন্টের নির্মাতারা কেউই ভাবেননি। আমরা তখন রাজনীতিতে একেবারেই নবীন, আমরাও কেউ ভাবিনি। কিন্তু বাস্তবে হচ্ছে পশ্চিমবাংলার মানুষ বারবার বামপন্থীদের জিতিয়েছেন, এবং এই করে করে 7-7খানা বামফ্রন্টের সরকার মানুষ তৈরি করেছেন। এখন এটা ঠিক যে এই 7খানা বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার অর্থ হচ্ছে 34 বছর, মানে হচ্ছে আমাদের হিসেবে জেনারেশন হিসাবে 3টে জেনারেশন। 12 বছরকে দিয়ে আমরা একটা জেনারেশন তৈরি করি। এই যে 3টে জেনারেশন, তারা জন্ম থেকে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী দেখেছে। ফলে এদের মধ্যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি করাটা তুলনামূলক সহজ ছিল, এবং কার্যত সেটা হয়েও ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং বুদ্ধদেব ভট্টাচার্য খুব সঠিকভাবে এটা বুঝেছিলেন, এবং বুঝেছিলেন বলেই তিনি বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কৃষিতে আমরা অনেক সাফল্য অর্জন করেছি ততদিনে। খাদ্যে পরনির্ভরশীল থেকে খাদ্যে উদ্বৃত্ত রাজ্যে আমরা পরিণত হয়েছি। সবচাইতে বেশি চাল উৎপাদন করেছি, সবচাইতে বেশি সবজি উৎপাদন করেছি হেক্টর প্রতি জমিতে। কিন্তু পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মোট জমির 3% অধিকারী, আর সারা ভারতবর্ষের মোট জনসংখ্যার 8% পশ্চিমবাংলার। 3% জমি নিয়ে 8% মানুষকে আপনি ধারণ করবেন কিভাবে? আর জমি তো বাড়ে না, মানুষ বাড়ে। ফলে 77-এর বামফ্রন্ট সরকার ভূমি সংস্কারের মধ্যে দিয়ে যে মানুষকে 2 বিঘে জমি দিয়েছিল, তার 4 জনের সংসার 2 বিঘে জমিতে চলেছে, তার ক্ষমতাও বেড়েছে, কিন্তু জমিটা তো 2 বিঘেই থেকেছে। তার সংসারটা তো 3টে জেনারেশন বাদে 4 জনের জায়গায় 13 জনের হয়ে গেছে। ফলে 13 জনের আর 2 বিঘা জমিতে চলে না। তাহলে সে লোকটা তখন কৃষিতে উদ্বৃত্ত হয়ে গেছে। ফলে এই যে উদ্বৃত্ত হয়ে যাওয়া কৃষিতে মানুষ, আর শহরাঞ্চলের যে বেকার, শিক্ষিত বেকার বাড়ছে, অশিক্ষিত অদক্ষ কর্মীর যোগান বাড়ছে, চাহিদা পাচ্ছে না রাজ্যে, সেখানে এই ধরনের শিল্প সেটা খুব বেশি জরুরি ছিল। এবং ছিল বলেই সিঙ্গুরকে ধ্রুবতারার মতো চোখ করে বামফ্রন্ট সরকার দেখেছিল। আচ্ছা বুদ্ধদেব তন্ময়বাবু, একটা ভট্টাচার্যের স্বপ্নের প্রকল্প। একটা প্রশ্ন একটু করতে হচ্ছে। সেটা হচ্ছে, আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আবার শিল্পের পুনরুজ্জীবন সম্ভব? অসম্ভব। সম্ভব শুধু না, অসম্ভব। আপনি শেষ শিল্প সম্মেলনে মমতা ব্যানার্জির বক্তৃতাটা শুনেছেন? যদি শুনে আনকমফোর্টেবল। থাকেন যদি শুনে থাকেন তাহলে আপনি দেখবেন মমতা ব্যানার্জি শিল্প নিয়ে কোনো কথাই বলেননি। তিনি কপা হাঁটেন, তিনি গোটা লন্ডন হেঁটে হেঁটে ঘুরেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। ওই শিল্প সম্মেলনে সজ্জন জিন্দাল বসেছিলেন, হাততালিও দিয়েছেন, বক্তৃতাও করেছেন। এই সজ্জন জিন্দাল রাই 1400 একর জমি পেয়েছিলেন শালবনীতে, এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প বানাবেন বলে। মমতা ব্যানার্জির সরকার আসার পরে সজ্জন জিন্দালরা তাদের জমিতে একটি ইট গাঁথতে পারেননি। শেষ পর্যন্ত সজ্জন জিন্দালরা ওই শালবনীর জমি ছেড়ে দিয়ে সম্ভবত 2019 সালে তারা অন্ধ্রপ্রদেশের একটি জায়গায় তাদের এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প তাকে ট্রান্সফার করে নিয়ে যান। যেমন টাটারা সিঙ্গুর ছেড়ে গুজরাটে চলে যান সানন্দে। এবার আজকে যদি আপনি সানন দেখেন তাহলে দেখবেন সেখানে টাটাদের কারখানা প্রথম তৈরি হওয়ার পরে, তারপরে সেখানে দেশ এবং বিদেশের 7-7টা মোটর গাড়ির কারখানা তাদের
মোটর গাড়ি নির্মাতারা তাদের কারখানা নির্মাণ করেছেন। খুব কম হলে 2000 অ্যাক্সেসরিজের কারখানা আছে ওই সানন্দের ওইটুকু জায়গার ভিতর। 2000 অ্যাক্সেসরিজ নির্মাণের কারখানা। এবং এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় অটোমোবাইল হাব হচ্ছে সানন্দ। এখন এটা তো এমনি এমনি হয়নি, এইটা হওয়ার শুরুয়াতটা ছিল হচ্ছে টাটাদের কারখানা। বুদ্ধদেব ভট্টাচার্য সেরকম একটা শুরুয়াত চেয়েছিলেন টাটাদের দিয়ে, এবং টাটারা সম্মত ছিল, কারখানার 85% নির্মাণ হলো। কিন্তু মমতা ব্যানার্জির আন্দোলন এবং দুর্ভাগ্যজনকভাবে সেই আন্দোলনে পশ্চিমবাংলার মানুষের প্রতারিত হওয়া, ভুল বোঝা, এবং নিশ্চিতভাবেই সামগ্রিক হিসাবে আমাদের অন্য কিছু দুর্বলতার সুযোগ গ্রহণ করা, এই সবটা মিলে বামফ্রন্ট সরকার থেকে চলে গেল। এবং তারপরে আপনারা জানেন যে সিঙ্গুরের সেই কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি সেখানে সর্ষের বীজ ফেলে বলেছেন এখানে সর্ষের ফলন হবে। সেখানে কতগুলো হিমঘর টাইপের বানিয়েছিলেন, যেগুলোতে এখন কেউ কোনো মাল রাখে না। এইটা হচ্ছে পরিণতি হয়েছে। আচ্ছা এখন তন্ময়বাবু, একটা প্রশ্ন শিল্প, করি, আমাদের সময় শেষ বলুন। হয়ে আসছে। সেটা হচ্ছে, ধরুন এটা হাইপোথেটিক্যাল, আমি রাজনৈতিক কিছু বলছি না, কিন্তু তা সত্ত্বেও প্রশ্নটা করতেই হচ্ছে, যে ধরুন আগামীকাল আপনারা আবার ক্ষমতায় এলেন, তাহলে শিল্পায়নের রোড ম্যাপটা কি হবে? আমরা যদি আবার ক্ষমতায় আসি, আমাদের প্রথম কাজ হবে সিঙ্গুরে শিল্প তৈরি করা। হয়তো সেটা মোটর গাড়ি শিল্প হবে না, কিন্তু সিঙ্গুরের ওই জমিতে শিল্প নির্মাণের মধ্য দিয়েই অষ্টম বামফ্রন্ট সরকারের যাত্রা শুরু হবে। অষ্টম বামফ্রন্ট সরকারের প্রথম কাজ হবে সিঙ্গুরে শিল্প নির্মাণ। এবং এইটা না করতে পারলে পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। বেকারত্ব কি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিক এখন পশ্চিমবাংলা থেকে বাইরে যায়। সবচাইতে বেশি বেকার পশ্চিমবাংলায়। এ কোন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা এসেছি। শিল্প বিরোধী একটা সরকার, তারা প্রতি বছর শিল্প সম্মেলনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, বিনিয়োগের গল্প শোনাচ্ছে। আর একটা কারখানার ফিতে কেটে মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রিত্ব কালে উদ্বোধন করলেন না, করতে পারলেন না। কি হবে এই দিয়ে? আমাদের বেকার প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে, যে কোথায় আমরা ছিলাম 47-এ, কেন আমরা পিছিয়ে ছিলাম। আমার সময় তো প্রায় শেষই এই হয়ে গেল। মমতা ব্যানার্জির সরকার 2012 সালে আ- দিল্লির সরকারকে চিঠি লিখে জানিয়েছিল যে পশ্চিমবাংলায় বন্ধ বড় এবং মাঝারি কলকারখানার সংখ্যা 87। আর এই যে এরা স্লোগান দেয় দেওয়াল দেখে 55 লক্ষ কলকারখানা বন্ধ করেছে বামফ্রন্ট, 55 লক্ষ কলকারখানা গোটা ভারতবর্ষে কোনোদিন ছিল না, আজও নেই। আমা- আ- আ- রেজিস্টার্ড কলকারখানা 55 লক্ষ, কেন 1 লক্ষ নেই। আচ্ছা তন্ময়বাবু, একটা একটা অথচ কথা, এই মিথ্যাচার চলেছে। আমার আর হাতে মাত্র দু এখন তো মিনিট গুগল সময়। আছে, জেমিনি আছে, মেটা আছে, সার্চ করলেই পাওয়া যাবে কত রেজিস্টার্ড কলকারখানা ভারতবর্ষে আছে, কত পশ্চিমবাংলায়। এই এক- সরকারের আমলে 227টা বড় এবং মাঝারি কারখানা বন্ধ হয়েছে, একটা একটা নতুন কারখানা হয়নি। একটা প্রশ্ন একটু করতে হচ্ছে, যে আপনার এই বক্তব্যটা কি সাধারণ মানুষের মধ্যে আপনারা পৌঁছে দিতে পেরেছেন? দেখুন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা প্রতিদিন করি, আমাদের নেতারা প্রতিদিন করেন। কিন্তু কথা হচ্ছে কি জানেন তো, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আর পৌঁছতে পারা, এটার ভেতরে একটা রাজনৈতিক পার্থক্য আছে। এই পলিটিক্যাল কেমিস্ট্রিটা, সেইটা আমরা সবটা সফলভাবে করে উঠতে পেরেছি এমন আমি মনে করি না। কিন্তু এই প্রয়াস আমাদের চালিয়ে যেতেই হবে। ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা যায় না। ইতিহাস ইতিহাসই থাকে। সেই ইতিহাস আজ না হোক কাল মানুষ জানবেই। সেই ইতিহাস জানার আগ্রহটা মানুষের মধ্যে তৈরি করার ক্ষেত্রে আপনার এই উদ্যোগটাও সহায়ক হবে, এটাই আমার আপনাকে বলবার। আপনাকে অশেষ ধন্যবাদ এই কারণে, যে এই ধরুন টাটারা চলে গেল, তারপরেও 17-18 বছর তো হয়ে গেল। এই 17-18 বছর বয়সে, মানে বিলো 25 যে বয়সের যে 13 বছর, তরুণ, 13 বছর। বিলো টোয়েন্টি 17 ফাইভ 18 না, 13। তা বলছি না, আমি বলছি
2008 থেকে 2025, তার মানে 17 বছর তো হলো। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে 17 বছরের সঙ্গে আমি আর কিছু যোগ করে বলছি যে যারা মোটামুটি এখন 30 বছরের নিচে যাদের বয়স, তাদের সিঙ্গুর হুম। সম্পর্কে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, যে তারা কি হারিয়েছে সেটা সম্পর্কে তাদের কোনো রকম ধ্যান ধারণা নেই। কাজে ইতিহাসের পাতা থেকে কিন্তু সিঙ্গুরকে তুলে নিয়ে আসার ক্ষেত্রে আপনার এই যে আজকে যেটা বললেন সেটা অত্যন্ত সহায়ক হবে বলেই আমার ধারণা। যে কে হুম। করবে তার থেকেও বড় কথা হচ্ছে কি করবে। শিল্পায়ন হলে আমরা হুম। সবাই উপকৃত হব। তা আজকে হ্যাঁ। আপনার আপনার এই যে ব্যাপারটা, এই যে আপনি বললেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটু আজকে প্রোগ্রামটা আগে শুরু করা যেতে পারতো। পরবর্তী আপনাকে দিয়ে হুম। আরো বেশ কিছু প্রোগ্রাম করানোর ইচ্ছা আছে, যে ভারতে পশ্চিমবঙ্গের শিল্পায়ন কতটা আরো দ্রুততর হতে পারে এই ব্যাপারে আপনার একটা রোডম্যাপ আপনার কাছে আশা করব ভবিষ্যতে। ঠিক হই, নিশ্চয়ই। আপনাকে তাহলে ধন্যবাদ জানিয়ে, এবার যে কোনো মুহূর্তে জুম হয়তো এটা কেটে দেবে, আপনাকে ধন্যবাদ জানানোর সুযোগটা পাবো না, সেই জন্যে আগে ঠিক থেকে আছে, একটু ঠিক আছে, ভালো আগে থেকে থাকবেন। ভালো থাক। নমস্কার।